আচ্ছা, কনকনে ঠান্ডা জলে স্নান মানে নিজের ইচ্ছায় এমন একটা অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া। কিন্তু আজকাল অনেকেই তো এটা করছেন, তাই না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বেশ জনপ্রিয় হচ্ছে ব্যাপারটা। তো আজকে আমরা ভাবলাম এই বিষয়টাই একটু খুঁটিয়ে দেখি। মানে ঠান্ডা স্নানের উপকারিতা, বিজ্ঞান ও অভ্যাস নিয়ে কিছু লেখালেখি হয়েছে, সেগুলোর ভিত্তিতেই আমাদের আজকের আলোচনা। একদম। আমরা বোঝার চেষ্টা করব এর পেছনের বিজ্ঞানটা কি, কি কি শারীরিক বা ধরুন মানসিক সুবিধা হতে পারে, আর কেউ যদি এটা শুরু করতে চায় তাহলে নিরাপদে কিভাবে করবে। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন। এই ঠান্ডা বলতে ঠিক কতটা ঠান্ডা বোঝানো হচ্ছে? ভালো প্রশ্ন। সাধারণত বিজ্ঞানের ভাষায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে বললে ধরুন ৫০ থেকে ৬০ ডিগ্রি, এই তাপমাত্রার জলকেই ঠান্ডা ধরা হয়। ও, বেশ ঠান্ডা তাহলে। আর শরীরে এই জলটা পড়লে ঠিক কি হয়? মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি রকম? দেখুন, যেই ঠান্ডা জল গায়ে লাগে সঙ্গে সঙ্গে শরীর একটা প্রতিক্রিয়া দেখায়। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন, এই শব্দটা আমি পড়েছি কয়েক জায়গায়। এটা আসলে কি জিনিস? শরীর কেন করে এটা? খুব সহজ করে বললে, ঠান্ডা লাগলে আমাদের চামড়া বা বাইলের দিকের অঙ্গপ্রত্যঙ্গের রক্তনালীগুলো আছে না, হুম। সেগুলো একটু সরু হয়ে যায়। আচ্ছা। এর ফলে কি হয়, রক্তটা বরং শরীরের ভেতরের দিকে, জরুরি অঙ্গগুলোর দিকে বেশি করে চলে যায়। সেগুলোকে গরম রাখার জন্য এটা শরীরের একটা ডিফেন্স মেকানিজম বলতে পারেন। ইন্টারেস্টিং। মানে শরীর নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আর কিছু হয়? প্রোটিনের কথাও যেন শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, একই সময়ে কিছু বিশেষ প্রোটিন, যেমন ধরুন RBM3, এগুলো সক্রিয় হয়ে ওঠে। এদেরকে বলা যায় শরীরের নিজস্ব রিপেয়ার টিম, কোষগুলোকে ঠান্ডার শক থেকে বাঁচাতে বা মেরামত করতে সাহায্য করে। তার মানে শরীরের ভেতরে বেশ একটা তোলপাড় শুরু হয়ে যায়। এর কি কোনো মানে গবেষণালব্ধ প্রমাণ আছে? কতটা নির্ভরযোগ্য এই তথ্যগুলো? অবশ্যই আছে। যেমন ধরুন, ইউকেতে একটা গবেষণা হয়েছিল, সেখানে দেখা গেছে যারা ৬ সপ্তাহ ধরে নিয়মিত ঠান্ডা জলে স্নান করেছেন তাদের শরীরে রোগ প্রতিরোধকারী যে শ্বেত রক্তকণিকা থাকে তার সংখ্যা প্রায় ৩০% বেড়ে গেছে। ৩০%? এটা তো বেশ অনেকটা। তার মানে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সত্যিই বাড়তে পারে। হ্যাঁ, তথ্য তো তাই বলছে। আচ্ছা, আর মনের উপরের কি প্রভাব? মানে মানসিক অবস্থার কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, সেটাই তো আরও আকর্ষণীয় দিক। ২০০০ সালে চেক রিপাবলিকের একটা ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছিল। তারা দেখেছেন ঠান্ডা জলে স্নান করলে ডোপামিন হরমোন, যেটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়, সেটার ক্ষরণ প্রায় ২৫০% পর্যন্ত বেড়ে যেতে পারে। ২৫০%? বলেন কি? হ্যাঁ, এই ডোপামিন তো আমাদের মন ভালো রাখে, এনার্জি দেয়, আর এই প্রভাবটা নাকি স্নানের পরেও বেশ কয়েক ঘন্টা থাকতে পারে। বাহ! তার মানে শুধু স্নানের সময়ের একটা ঝাঁকুনি নয়, এটা সারা দিনের মেজাজ বা কাজের উদ্যমকেও প্রভাবিত করতে পারে। আচ্ছা, আর ওই যে ক্যালোরি বার্ন হওয়ার একটা ব্যাপার, সেটার কি হবে? ঠিক ধরেছেন। ২০১৪ সালে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH তাদের একটা গবেষণায় দেখেছে যে ঠান্ডা জল আমাদের শরীরের এক বিশেষ ধরনের ফ্যাট, যেটাকে ব্রাউন ফ্যাট বা বাদামি চর্বি বলে, সেটাকে সক্রিয় করে তোলে। ব্রাউন ফ্যাট? এটা কি সাধারণ ফ্যাটের থেকে আলাদা? হ্যাঁ, বেশ আলাদা। এই ব্রাউন ফ্যাট সাধারণ সাদা চর্বির চেয়ে প্রায় ৫ গুণ বেশি ক্যালোরি পোড়াতে পারে শক্তি উৎপাদনের জন্য। তাই এটা মেটাবলিজম বা বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করতে পারে। তার মানে শারীরিক দিক থেকে দেখলে প্রদাহ বা ইনফ্লামেশন কমে, বিশেষ করে ব্যায়ামের পর যে পেশিতে ব্যথা হয় সেটা কমাতে সাহায্য করে, মেটাবলিজম বাড়ে, আর ত্বক বা চুলের জন্য কি ভালো? হ্যাঁ, সেটাও বলা হয়। কারণ ঠান্ডা জল নাকি ত্বকের পোর্স বা লোমকূপ আর চুলের কিউটিকেলকে টাইট বা সংকুচিত করে। তাতে ত্বক আর চুল একটু বেশি সুরক্ষিত থাকে বা দেখতে ভালো লাগে। বুঝেছি। কিন্তু শারীরিক সুবিধার বাইরে মানসিক দিকটার কথা বলছিলেন। ডোপামিন বাড়ার ব্যাপারটা তো শুনলাম। আর কি কি হয়? দেখুন, ডোপামিন বাড়ায় মুড ভালো থাকে, সেটা তো একটা দিক। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল নিয়মিত এই ঠান্ডা জলের অস্বস্তিকে ফেস করাটা। এটা আমাদের স্নায়ুতন্ত্রকে একরকম ট্রেনিং দেয়। ট্রেনিং? কিরকম ট্রেনিং? মানে শরীর আর মনকে শেখায় যে চাপের পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে মানিয়ে নিতে হয়। ধরুন, এফএমআরআই স্ক্যান করে দেখা গেছে যারা নিয়মিত এটা করেন তাদের মস্তিষ্কের অ্যামিগডালা, যে অংশটা ভয় বা উদ্বেগের মতো অনুভূতিগুলো প্রসেস করে, সেটার প্রতিক্রিয়া কমে আসে। ও,
তার মানে ব্যাপারটা শুধু ঠান্ডা সহ্য করা নয়, আসল হলো ওই অস্বস্তিটাকে মেনে নেওয়ার অভ্যাস তৈরি করা। এটাই কি মানসিক দৃঢ়তা বাড়ায়? একদম মূল আইডিয়াটা এটাই। আপনি ঠান্ডা জলকে নয় বরং ওই অস্বস্তিকর অনুভূতিটাকে মোকাবেলা করতে শিখছেন। আর এই শিক্ষাটা জীবনের অন্য চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতেও সাহায্য করে। এর কি কোনো বাস্তব উদাহরণ আছে? মানে সাধারণ মানুষের জীবনের প্রভাব কেমন? হ্যাঁ, আছে তো। যেমন একজন ৪২ বছর বয়সী মহিলা সারা তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি নাকি মাত্র ২ মিনিটের ঠান্ডা স্নানের রুটিন দিয়ে তার বহুদিনের অ্যাংজাইটি বা উদ্বেগ অনেকখানি নিয়ন্ত্রণে এনেছেন, কোনো ওষুধ ছাড়াই। সত্যি ২ মিনিটে এতখানি পরিবর্তন? হ্যাঁ, তার অভিজ্ঞতা অন্তত তাই বলে। আবার ধরুন ম্যারাথন দৌড়বিদদের কথা। একজন দৌড়বিদ জানিয়েছেন ঠান্ডা জলে স্নান করার পর তার মাসল রিকভারি বা পেশি পুনরুদ্ধারের সময় নাকি প্রায় ৬০% কমে গেছে। ৬০%? এটা তো অ্যাথলিটদের জন্য বিশাল ব্যাপার। আচ্ছা, কোষের স্তরেও কি এর কোনো প্রভাব পড়ে? আমি ডক্টর রন্ডা প্যাট্রিকের কথা শুনেছিলাম। বা আপনিও খোঁজ খবর রাখেন দেখছি। হ্যাঁ, ডক্টর রন্ডা প্যাট্রিক, উনি বায়োমেডিসিনে পিএইচডি। তার মতে ঠান্ডা জল আমাদের কোষে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস নামের একটা প্রক্রিয়াকে স্টিমুলেট করে। মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস একটু কঠিন শোনালো। সহজ করে বললে মাইটোকন্ড্রিয়া হলো আমাদের কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। ঠান্ডা জলের প্রভাবে নাকি এই পাওয়ার হাউসগুলো আরও শক্তিশালী হয়, সংঘাতও বাড়ে। অনেকটা পুরনো ব্যাটারি বদলে নতুন পাওয়ারফুল ব্যাটারি লাগানোর মতো। তার মানে কোষগুলো আরও এনার্জেটিক হয়ে ওঠে। এটাকে বার্ধক্য রোধেও সাহায্য করতে পারে? হ্যাঁ, তত্ত্বগতভাবে কোষীয় স্তরে শক্তি উৎপাদন ভালো হলে বার্ধক্যজনিত ক্ষয় কিছুটা ধীর হতে পারে। এটা একটা অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে। দারুণ তো। কিন্তু এসব শুনে কেউ যদি এখন উৎসাহী হয়ে এটা শুরু করতে চায়, সরাসরি বরফ ঠান্ডা জলে ঝাঁপ দেওয়াটা তো বেশ ভয়ের ব্যাপার হতে পারে। ঠিক, আর সেটা উচিত নয়। সবচেয়ে ভালো আর নিরাপদ উপায় হল ধীরে ধীরে শুরু করা। কিভাবে? ধরুন আপনি স্বাভাবিক বা হালকা গরম জলে স্নান করছেন। স্নানটা শেষ হওয়ার ঠিক আগে শুধু শেষ ৩০ সেকেন্ডের জন্য ঠান্ডা জল ব্যবহার করুন। প্রথম ১ সপ্তাহের জন্য এটুকুই যথেষ্ট। শুধু ৩০ সেকেন্ড? হ্যাঁ, শুরুতে এটুকুই। তারপর আস্তে আস্তে সময়টা বাড়াতে পারেন, ১ মিনিট, ১.৫ মিনিট, এভাবে। আর একটা ছোট্ট টিপস হল, যখন ঠান্ডা জলটা গায়ে ঢালবেন তখন চেষ্টা করুন ধীরে ধীরে লম্বা করে শ্বাস ছাড়তে। এতে ওই প্যানিক বা আতকে ওঠার ভাবটা অনেকটা কমে যায়। আচ্ছা, আর পুরো শরীরে একসাথে না ঢেলে? সেটাও করা যায়। অনেকে প্রথমে শুধু পায়ে ঠান্ডা জল ঢেলে শুরু করেন। এটা মানসিকভাবে একটু কম ভয়ের। ধীরে ধীরে পুরো শরীরে অভ্যস্ত হওয়া যায়। কিন্তু কোনো সতর্কতা কি নেওয়ার দরকার আছে? মানে এটা কি সবার জন্য নিরাপদ? দুটো জিনিস মনে রাখা খুব জরুরি। প্রথমত, খুব ভারী ব্যায়াম, বিশেষ করে ওয়েট লিফটিং বা স্ট্রেংথ ট্রেনিং করার একদম সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা জলে স্নান করলে পেশি বৃদ্ধির যে প্রক্রিয়াটা, মাসল হাইপারট্রফি, সেটা একটু বাধাপ্রাপ্ত হতে পারে। মাসল রিকভারির জন্য ভালো হলেও মাসল গেইন করার লক্ষ্যে যারা ব্যায়াম করেন তাদের হয়তো একটু অপেক্ষা করা বা খুব ঠান্ডা জল এড়িয়ে যাওয়া ভালো। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর দ্বিতীয়ত, যদি কারোর আগে থেকে হার্টের সমস্যা, ধরুন কোনো রকম কার্ডিওভ্যাসকুলার ডিজিজ বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকে, তাহলে ঠান্ডা জলে স্নান শুরু করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। কারণ ঠান্ডার শকে শরীরের হঠাৎ পরিবর্তন তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সতর্কতাগুলো তাহলে জেনে রাখা দরকার। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, ঠান্ডা স্নান শুধু শরীর পরিষ্কার করার একটা উপায় নয়, এটা তার চেয়েও বেশি কিছু। হ্যাঁ, এটা অনেকটা মনকে ট্রেনিং দেওয়ার মতো। ইচ্ছে করে একটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া এবং সেটাকে মানিয়ে নেওয়া। এই অভ্যাসের মাধ্যমে মানসিক দৃঢ়তা তৈরি হয়। ঠিক। হয়তো ঠান্ডা জলে স্নান করলে সব সমস্যা দূর হয়ে যাবে না। না, অবশ্যই না। কিন্তু এটা হয়তো সেই মানসিক শক্তিটা বা সেই অ্যাটিটিউডটা তৈরি করতে সাহায্য করতে পারে, যা দিয়ে আমরা অপ্রত্যাশিত বা কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে একটু বেশি সাহস পাই। একদম। তাই পরের বার যখন বাথরুমের ঠান্ডা জলের শাওয়ারটার দিকে তাকাবেন, হয়তো ভাববেন এটা শুধু স্নান নয়, এটা আপনার মনের জন্য একটা ছোট্ট কিন্তু শক্তিশালী ট্রেনিং সেশন। ঠিক তাই। অস্বস্তিটাকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করার একটা সুযোগ।